দর্শক শুভ সকাল এবং আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জোরে সোরেই চলছে জনসভার প্রস্তুতি। এর মধ্যে শেষ হচ্ছে মঞ্চ তৈরির কাজ। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। জনসভায় যোগ দেবেন বিভাগের ৪ জেলার নেতাকর্মী ও সমর্থকরা। ৪টি জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ ২০০৩ সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহে যান। সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমানের আগামী দিনে ২৭শে তারিখ আসার মাধ্যমে ময়মনসিংহের মানুষের যে আশা স্বপ্নগুলো আছে, আমরা ১৭ বছরের যে অবহেলিত ময়মনসিংহ, সেই ময়মনসিংহে উন্নয়নের জোয়ার ববে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে। দর্শক, আমরা একটু জনসভার খবর জানবো আমার সহকর্মী হোসেন শাহিদের কাছ থেকে। শাহিদ, জনসভার যে প্রস্তুতি সেটি কতটুকু সম্পন্ন হলো এবং আজকে ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে, সেই সাথে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশার কথাটাও একটু জানাবেন আমাদের। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আজকের যে জনসভা তারেক রহমানের, সেই জনসভাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে যে মঞ্চের কিছু কাজ যেটি বাকি রয়েছে সেই কাজগুলো এখন চলছে। এই সভাকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোর যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে দলীয়ভাবে উজ্জীবিত করার জন্য এবং সার্বিক নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের একটি প্রোগ্রাম এখানে ময়মনসিংহে দরকার ছিল এবং এইটিকে কেন্দ্র করে তারা নির্বাচনী যে আমেজ এবং নির্বাচনী যে কাজ, সেই কাজগুলো আরও উৎসাহিত হবেন এবং তাদের জন্য ভোটারদের কাছে ভোট চাওয়া আরও সহজ হবে। এবং সাধারণ ভোটাররা যারা রয়েছেন, সাধারণ মানুষ, তারা যেটি চাচ্ছেন, এই সমাবেশের দিকে তারা আগ্রহী হয়ে আছেন যে ময়মনসিংহের জন্য তারেক রহমান কী ধরনের প্ল্যান রেখেছেন বা ময়মনসিংহের জন্য কী প্রতিশ্রুতি তিনি দিবেন উন্নয়নের ক্ষেত্রে। এই বিষয়গুলো সামনে যে ভোট আসছে, সেই ভোটে প্রভাব ফেলবে। তাই সেই পরিকল্পনা জানার জন্য, সেই ময়মনসিংহকে নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা সেটি জানার জন্য সাধারণ মানুষ কিন্তু উৎসুক হয়ে আছেন এবং এই সার্কিট হাউস মাঠে এই সমাবেশে শুধু দলীয় নেতাকর্মী নয়, এই কারণে সাধারণ ভোটাররাও ব্যাপক হারে উপস্থিত হবেন ধারণা করা হচ্ছে। তবে এটিকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা সর্বোচ্চ নিরাপত্তার বেলা ১১টার দিকে ঢাকা থেকে তারেক রহমান রওনা দিবেন ময়মনসিংহের উদ্দেশ্যে এবং দুপুরে এখানে ২টার দিকে এই মঞ্চে দাঁড়িয়ে তিনি ভাষণ দেবেন এমনটা আমরা জানতে পেরেছি। তবে সবকিছু মিলিয়ে আয়োজন করা হয়েছে। এখন শুধু তারেক রহমান আসার অপেক্ষায় আছে ময়মনসিংহবাসী। একদম শাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট দিয়েই ভোটারের দায়িত্ব শেষ নয়, বরং গুণে হিসেব বুঝে নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ক্ষমতায় গেলে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনার উপকূলে নোয়াখালী ৬ সংসদীয় আসন হাতিয়া, যেখানে বিগত দিনে বেশ কয়েকবারই গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই হাতিয়া পৌরসভারও যাত্রা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছিল এই দূরদ্বীপের এক সদস্যের। নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। এবার হাতিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রান্তিক নারী, পুরুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে বিভিন্ন পেশাজীবীরা। ছিলেন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে চরের অধিবাসীরাও। নির্বাচনের পরে
ইনশাআল্লাহ আমি এই নিঝুম দ্বীপে এই হাতিয়া উপজেলায় আসব এবং ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দ্বীপের মানুষের নিত্যদিনের চিকিৎসা সংকট, কৃষকদের সমস্যা কিংবা তরুণদের কর্মসংস্থান ঘিরে বিএনপির পরিকল্পনার কথা। তারেক রহমান বলেন, হাতিয়া উপজেলার দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনরাদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সচ্ছল করে তুলতে চায় বিএনপি। হাতিয়ার মানুষের চিরন্তন সমস্যা নদী ভাঙন, ব্লক বাঁধ কিংবা বেড়িবাঁধ নির্মাণ বিএনপির গুরুত্বের তালিকায় আছে বলেও জানান তিনি। ক্ষমতা এলে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলা সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাআল্লাহ সমাধান করব। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান নির্বাচনের দিন জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়াকে আর বিচ্ছিন্ন হিসেবে নয়, বরং মূল ভূমির সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত আর সুষম উন্নয়নের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবে তার সরকার। স্লোগান হবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ নিয়ে আসবেন আপনারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি না করে তরুণ তরুণীদের কর্মক্ষম করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নে বিপ্লব ঘটবে জানিয়ে বলেছেন, চাঁদাবাজি দুর্নীতি দেশ থেকে চিরতরে বন্ধ করা হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতিই দেন তিনি। একই সাথে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান ডাক্তার শফিকুর। নির্বাচনী প্রচারণার 5ম দিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সফর করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা 11:15টার দিকে মঞ্চে আসেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররা বারবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। এক ফাহাদকে বিদায় করেছ, এক আবরারকে বিদায় করেছ, এক আবু সাইদকে বিদায় করেছ, কিন্তু মনে রাখবা, এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। জামাতের বিরুদ্ধে নারীদের ঘরে আটকে রাখার প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন নারীদের কর্মক্ষেত্র ও চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন, ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। কুষ্টিয়া থেকে হেলিকপ্টারে জামাত আমির যান মেহেরপুরের সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। বলেন, অতীতের দুঃশাসন আর দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটাতে চাই জামাত। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ।
পরে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজ ও দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। পঞ্চম দিনের চতুর্থ ও শেষ নির্বাচনী প্রচারণায় ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল মাঠের জনসভায় অংশ নেন ডাক্তার শফিক। জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সব জনসভাতে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হ্যাঁ ভোটের বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ ও বেকার তরুণ তরুণীদের কর্মক্ষম করে গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে ক্ষমতায় আনলে তরুণদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, ঝিনাইদহ। হাজজুদের পর সিল মারার পরিকল্পনা করছে একটি দল, ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। আর এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, ভোট নিয়ে যেসব ষড়যন্ত্র হচ্ছে সেই সব ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বাংলাদেশের জনগণ। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। এদিকে রংপুরে নির্বাচনী জনসভায় 4 আসনের সংসদ প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জনগণ আজাদের বাংলাদেশের পক্ষে থাকবে নাকি গোলামির, এখন সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। একটা দল যেটা অন্য সকল দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভিতর নিয়ে নিয়েছে, সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরুই করলেন সমালোচনা দিয়ে। কিন্তু তিনি আমাদেরকে বলতেছেন দোষারোপের রাজনীতি যাতে আমরা বন্ধ করি। ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন দলের মধ্যে এরকম ফ্যাসিস্টদের তোষণকারীরা রয়ে গেছিল, যাদের কারণে, যাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ 17 বছর মুক্তি পায়নি। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো? আমরা কি গোলামের বাংলাদেশের পক্ষে, আজাদির বাংলাদেশ? সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হেলমেট অডিটোরিয়ামে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। এ সময় দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। সভায় নির্বাচন সংশ্লিষ্ট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তরঙ্গ বরাদ্দ দিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। চাহিদা অনুযায়ী ব্যান্ডে অন্য অপারেটররা তরঙ্গ না পেলেও গ্রামীণ ফোনকে দেয়া হচ্ছে। অভিযোগ আছে নির্বাচনের আগে জিপিকে এই সুবিধা দিতে নিয়ম ভঙ্গ করা হচ্ছে। অন্য অপারেটরদের সাথে আলোচনা না করেই তরঙ্গ নিলাম নীতিমালায় নজিরবিহীন ধারা যুক্ত করা হয়েছে। ফলে নিলাম ছাড়াই ভিত্তি মূল্যে কেবল জিপির জন্য বরাদ্দ হচ্ছে 700 ব্যান্ডে 15 মেগাহার্টজ। সম্প্রতি 700 ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য নিলামের প্রস্তুতি নেয় বিটিআরসি। এই ব্যান্ডে তরঙ্গের জন্য শুরুতে আবেদন জানালেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয় রবি, বাংলালিংক ও টেলিটক। অপারেটরগুলো 700 ব্যান্ডের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় আরও 2টি ব্যান্ডের তরঙ্গ নিলামের দাবি জানায় বিটিআরসিকে।
তাদের দাবি উপেক্ষিত হলেও চাহিদা অনুযায়ী 700 বরাদ্দের জন্য অনড় থাকে নিয়ন্ত্রক সংস্থা। আর এজন্য নিলাম নীতিমালায় বাকি দুই অপারেটরের সাথে আলোচনা না করেই নজিরবিহীন একটি ধারা সংযুক্ত করে নিলাম ছাড়াই জিপির চাহিদা অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করার অভিযোগ তুলেছে বাকি দুই অপারেটর। মার্কেটে কম্পিটিশনটা একটা ইন্টেন্সিফাইড অবস্থায় আছে। আমরা মনে করি যে আমাদেরকে যদি না দেওয়া হয় তাহলে সেটা মার্কেট কম্পিটিশনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে এবং এক্ষেত্রে আমাদের কাস্টমারদেরকে আমরা যদি বলি যে আমার যে গ্রোথটা আমার দরকার সেখানে এটা একটা ইম্প্যাক্ট আসবে। বিটিআরসি জানায় 700 মেগাহার্টজ নিলাম ঘোষণার পর রবি ও বাংলালিংক 850 ও 900 ব্যান্ডের জন্য আবেদন করে। তাদের বরাদ্দ দেওয়ার জন্য বিটিআরসি 4 অপারেটরের কাছে পৃথক পৃথক চিঠি পাঠিয়ে মতামত জানতে চায়। উত্তরে রবি 3.4, বাংলালিংক একই পরিমাণ এবং টেলিটক পুরো 8.4 মেগাহার্টজের বরাদ্দের আবেদন জানায়। রোডম্যাপ অনুযায়ী দ্রুত 850 ও 900 ব্যান্ডে 8.4 মেগাহার্টজ উন্মুক্ত করে নিলাম করার পরিকল্পনা করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এই 700, 800, 900 মেগাহার্টজের তরঙ্গগুলো মূলত 4G এবং 5Gর বেসিক কাভারেজ তরঙ্গ। তো যেহেতু আমরা অতিরিক্ত 2G কলের কারণে 800 এবং 900 মেগাহার্টজকে উন্মুক্ত করতে পারিনি, সেজন্য আমাদের 700 মেগাহার্টজটা গুরুত্বপূর্ণ। বিটিআরসির একটা রোড ম্যাপ আছে, সেই রোড ম্যাপে বলা আছে কোন তরঙ্গটা কখন উন্মুক্ত হবে। সুতরাং 900 এটা কিছুদিনের মধ্যেই চলে আসবে, তবে আমরা স্টেজ বাই স্টেজ করার চেষ্টা করছি। সেবার মান বাড়াতে গ্রাহক সংখ্যার বিপরীতে অধিক তরঙ্গের ব্যবহার অপরিহার্য। রবি এবং বাংলালিংকের দাবি অন্য ব্যান্ডের তরঙ্গ ব্যবহারের জন্য তাদের টেকনিক্যাল প্রস্তুতি সম্পন্ন আছে। অন্য ব্যান্ডের কিছু স্পেকট্রাম আছে, সেগুলো আমার বেশি প্রয়োজন, যেহেতু আমার ইকুইপমেন্ট রেডি আছে। আমাকে যদি সেগুলো অ্যালোকেট করা হয় তাহলে আমি কিন্তু ইমিডিয়েটলি আমি সেগুলো এক্সপান্ড করতে পারবো। কিন্তু আমি যদি এখন 700 নেই, আমাকে স্পেকট্রাম পাওয়ার পরে ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে হবে, সেটাকে আমার 19,000 সাইটে রোল আউট করতে হবে। ইট উইল টেক 2 to 3 years এনিওয়ে। বিটিআরসি জানায় আন্তঃমন্ত্রণালয়ের দীর্ঘ প্রক্রিয়াগত জটিলতার আশঙ্কায় 700-র সাথে সাথেই অন্যান্য ব্যান্ডের নিলাম করা সম্ভব হয়নি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশ মুখ হিসেবে পরিচিত বরিশাল 1 আসন। গরু নদী ও আগুইলছাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 5 জন প্রার্থী। বরিশাল জেলার 6টি আসনের মধ্যে শুধু এই আসনটিতেই বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের কথার যুদ্ধ বেড়েই চলছে। কাউসার হোসেনের প্রতিবেদন। চলতি পথে হঠাৎ দেখা দুই প্রার্থীর, একজন বিএনপি সমর্থিত, অপরজন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী। কুশল বিনিময়ের পরেই স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহানের অভিযোগ, বিএনপির কর্মীরা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করছে। নির্বাচন পরিবেশ গৌণদিতে নষ্ট হচ্ছে, বিএনপির কর্মীরা এটা করেছে। সুতরাং আমি বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা আপনাদের সম্মান নষ্ট করেন না। অভিযোগের কয়েক ঘন্টা পর নির্বাচনী জনসভায় দলের যে সকল নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন বরিশাল 1 আসনে বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন। ধানের শীষের স্রোতের বাইরে আছে, অথচ আমাদের দলের সহকর্মী, আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাদেরকে আমি ভুল সংশোধন করার জন্য 31শে জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে দিলাম। 2001 সালে ধানের শীষ প্রতীকে 81,791 ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য হন জহিরুদ্দিন স্বপন। তবে 2008 সালের নির্বাচনে আব্দুস সোবাহানকে মনোনয়ন দেয় বিএনপি। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে মাত্র 203 ভোট পান জহিরুদ্দিন স্বপন। আর ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুস সোবাহান পেয়েছিলেন 70,969 ভোট। ব্যক্তি দেখে ভোট দিতে হবে, যে দেশের কাজ করবে, উন্নয়ন করবে, তারে ভোট দেবো। উন্নয়ন করতে পারবে, আমরা হ্যারি ভোট দেবো। যারা যে উন্নয়ন করবার, উন্নয়ন যে কিরা করতে পারবে আমরা জানি। বসে নেই জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও, চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই যাদের নীতি ভালো, আদর্শ ভালো এবং যেই নেতার চরিত্র ভালো, সেরকম নেতাকেই তারা বেছে নেবে। এই আসনে মোট ভোটার 3,23,817 জন। এর মধ্যে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে 19,513 জন তরুণ ভোটার।
কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এবার জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। ভোটের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। 3 জনের বাইরে মাঠে রয়েছেন আরও কয়েকটি দলের প্রার্থী। এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর 1 আসনে সরগরম ভোটের মাঠ। লালপুর বাগাতিপাড়া আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট 10 জন প্রার্থী। তবে ঘোড়া প্রতীকের ইয়াসির আরশাদ রাজন সরে দাঁড়ালে এখন ভোটের মাঠে রয়েছেন 9 জন। এই আসনে মূলত লড়াই হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার অভিযোগ, কলস প্রতীকের সমর্থকদের হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। কোনো প্রার্থী নিজেদেরকে মনে করছে যে এখনই তারা সরকারে চলে গেছে। ভয় ভীতি দেখে যারা তাদের অনুসারী না, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করার একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি জানান, নির্বাচনের পরিবেশ সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ রাখতে তৎপর রয়েছেন তারা। আমরা এখানে একটা প্রতিযোগিতামূলক চমৎকার পরিবেশ রাখতে চাই নির্বাচনের জন্য। মানুষের ভোট মানুষ দেবে, কোনো প্রতিযোগিতা থাকবে এখানে, কোনো কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। এদিকে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের দাবি, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সত্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনে জনগণ তাদেরকেই বেছে নিবে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে সেই ম্যান্ডেট তুলে ধরে জনগণের কাছে আমরা গিয়েছি। জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদের উচ্ছ্বাস দেখে আমরা শতভাগ বিশ্বাসী এই আসনে আমরা জয়লাভ করব। এলাকার অবকাঠামো উন্নয়ন, মাদক সন্ত্রাস দমন ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে যিনি ভূমিকা রাখবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। তরুণদের ভবিষ্যতে যেন তাদের দিকে নজর দিবে বা এলাকার উন্নয়নে যে পাশে থাকবে, নারীদের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নারীদের তাদের নিরাপত্তা দিতে পারবে। সকল উন্নয়ন যিনি করবেন, আমরা এমন একজন ব্যক্তিকেই আমাদের লালপুর বাগাতিপাড়ার অভিভাবক হিসেবেই আগামী জাতীয় সংসদে চাই। আমাদের সকলের সহযোগিতায় একজন সুযোগ্য জনপ্রতিনিধি আমরা বাছাই করতে সক্ষম হব। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। তফসিল ঘোষণার পর থেকেই আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মাঠে আছেন, তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন, অভিযান করছেন। ইতিমধ্যেই যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি টিম তারাও আছেন, তারাও যখনই কোনো অভিযোগ পাচ্ছেন সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। 466 বর্গ কিলোমিটার আয়তনের আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,68,276 জন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতেই গতকাল রাতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালায় র্যাব 1। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি। অভিযানে আটক 3 জনের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোট সহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত 9:45টার দিকে 2টি মোটরসাইকেলে করে 4 জন দুর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুতই শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, দুষ্কৃতকারীদের শনাক্তের কাজ চলছে।
জলবায়ু সংকট মোকাবেলায় ইমাজিন ভেঞ্চার্স ইউথ চ্যালেঞ্জ 2024-25 জাতীয় পর্যায়ের কমিউনিটি সলিউশন পিচ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছে খুলনার তরুণ উদ্ভাবক দল। ইউনিসেফ বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা দেশের 8টি বিভাগ থেকে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসে সেরা 16টি তরুণ উদ্ভাবক দল এই চূড়ান্ত পর্বে অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে তরুণরা তাদের পরিবেশ বান্ধব ও টেকসই সামাজিক উদ্যোগগুলো বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করেন। এটি ছিল বছরব্যাপী চলমান একটি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিভাগীয় বুট ক্যাম্প, মেন্টরশিপ এবং সামাজিক উদ্ভাবন ইনকিউবেশন। নরসিংদীতে ওয়ার্কশপে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মৃত্যু হয় টেকনিশিয়ান চঞ্চল চন্দ্র ভৌমিকের। কিন্তু এই নাশকতার মোটিভ উদ্ঘাটন কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় চঞ্চলের মা। দ্রুতই হত্যাকারীদের গ্রেফতারের দাবি স্বজন ও প্রতিবেশীদের। এক সন্তানহারা মায়ের আর্তনাদ, আর কখনোই বাড়ি ফিরবে না আদরের ছেলে চঞ্চল। কদিন আগে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। চঞ্চল চন্দ্র ভৌমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 6 বছর আগে টেকনিশিয়ান হিসেবে যোগ দেন নরসিংদীর এক ওয়ার্কশপে। গত 24 জানুয়ারি রাতে সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত শরীরে ওয়ার্কশপের ভেতরে ঘুমাতে যান। কে জানতো আর কখনোই চোখ মেলবে না চঞ্চল। নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় মসজিদ মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 1:30টার দিকে মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের সামনে জড়ো হয় কয়েকজন দুর্বৃত্ত। কিছু সময় আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে তারা। এক পর্যায়ে ওয়ার্কশপের শাটারে আগুন ধরিয়ে দেয়। ভেতরে পেট্রোল, মোবিল সহ দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন চঞ্চল। ঘণ্টাখানেক সময় ধরে ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়েছিল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এসে দেখেছে মানে টুপ দেওয়া কিছু অংশ থাকা, হয়তো বাইরে আগুন দিছে, দিয়ে হয়তো মানে আগুন ভিতরে দিচ্ছে। তো ভাবলাম কি হয়তো বাইরে আগুন দিছে, আগুন পোয়াইতেছে, কি করলাম পানি নিয়ে আইসা ওইটুকু নিবাইলাম, দেখি কি ভিতরে ধাও ধাও করে জ্বলতেছে। তো ভালো ছেলে ছিল, ওর কোনো শত্রু থাকার কোনো সম্ভাবনাই আমি দেখি না। কর্মচারীর শত্রু থাকার কোনো কথা না, কারণ সে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো, সবার সাথে খুব ভালো ব্যবহার ছিল। কারো আক্রোশ নাই বা তার কোনো শত্রুও নাই, তার কোনো ইয়েও নাই, ঠিক আছে নি, কারণ হলো সবার সাথে সে হাসি খুশির মাধ্যমে ছিল। চঞ্চলের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। তার মৃত্যুর খবরে শোকাহত স্বজন, এলাকাবাসী। মা প্রবিতা রানী ভৌমিক ছেলের শোকে পাগল প্রায়। কী কারণে তার ছেলের এই মর্মান্তিক মৃত্যু হলো সেই প্রশ্নই সন্তানহারা মায়ের। রাখি কই 9টার দিকে আমার সাথে কথা বলি গেছে, এখন কি করি চললুম, কি করি খাইও। কেন এখনো ঘাতকদের আইনের আওতায় আনা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা আমাদের এই পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা উপযুক্ত বিচার চাই। আমরা আসলে গ্রামবাসী এটা নিয়ে খুব অনুতপ্ত যে আমরা উদ্দিষ্ট যে মারছে সে আগুন লাগাইছে তার দৃষ্টান্তমূলক শাস্তি। পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তে পর্যালোচনা করা হচ্ছে মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ। আমরা ফুটেজ সংগ্রহ করে তাকে শনাক্ত করার চেষ্টা করতেছি এবং আমাদের একাধিক টিম কাজ করতেছে। তাকে ধরলে আমরা বুঝতে পারবো আসলে কি। তবে প্রাথমিক অবস্থায় মনে হয় না যে এটা কোনো নাশকতার কোনো ঘটনা। দ্রুতই হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে বাইরে সমান তালে কাজ করে যাচ্ছেন নারীরা। তীব্র শীতেও তার ব্যতিক্রম নেই। ভোরের আলো ফোটার আগেই শুরু করে দিচ্ছেন গৃহস্থালির নানাবিধ কাজ, আর আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগেও। আর্থিক টানাপোড়েনে হিমশিম খেতে হয় নিজেদের প্রয়োজন মেটাতেই। সে সাথে শীতে গরম কাপড়ের অভাব, নানা রোগবালাইয়ে চিকিৎসা সংক্রান্ত সমস্যা তো আছেই। তাই সরকারি সহায়তার আশায় থাকেন এই দুর্দশাগ্রস্তরা। সহায়তার আশ্বাসও দিচ্ছেন সংশ্লিষ্টরা। শীতের সকাল, সদ্য মাছ ধরে আসা জেলেদের নৌকা ঘাটে ভিড়েছে। সেখান থেকেই জেলেদের ফেলে দেয়া ছোট ছোট মাছ কুড়িয়ে নিচ্ছেন নোয়াখালী হাতিয়ার এই নারী। এসব মাছ বাজারে কম দামে বিক্রি করে যা টাকা আসবে তা দিয়েই চলবে সংসার। ঘন কুয়াশায় ছেয়ে আছে মাঠঘাট। শীতের দাপটে সবকিছু থেমে থাকলেও গৃহস্থালির কাজ থেকে রক্ষা নেই নারীদের।
সকালবেলা আজান দিলে উঠে যেত, নামাজ করা পড়তো, ভয় দাঁড়া দিত, পাতিল দিত, আগুন দিত। মহিলারা তো সকাল সকাল উঠে যাইত, কিল্লাই ছেলে মেয়ে আছে, বোনের হা করতো, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুনের মনে করেন খাদ্য দিত। বড় কাজ করেন যা বাইরে শীতেতে তার বাতাস শীত ঠান্ডা কাজকর্ম করন যায়। শীতজনিত রোগে আক্রান্তও হন এসব নারীরা। অভাব অনটনে দুবেলা খেয়ে বেঁচে থাকাই যেখানে কষ্টকর, সেখানে শীত নিবারণে গরম কাপড় কেনা অনেকটাই স্বপ্নের মতো। সেজন্য সরকারি সহায়তাই তাদের শেষ ভরসা। আমাকে জামা জোয়া নাই, আমরা নদী ভাঙ্গা, আমরা টাকা পয়সা লাগ কিনতে পারি না। আমাকে জ্বর তাপ, যতক্ষণ আগুন হয়ে এতক্ষণ ভালো লাগে, হিয়ার পরে দিচ্ছে আবার ঠান্ডা লাগে। ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে পুকুরে যায়, থালা বাসন ধুই। এমন অবস্থায় গ্রামীণ নারীদের পাশে থাকার জন্য নানা ধরনের উদ্যোগ ও সহায়তার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা ঋণ দিচ্ছি দরিদ্র নারীদের, আমরা অনুদানের টাকা দিচ্ছি। এছাড়া আমাদের 2টি সচেতনতামূলক প্রোগ্রাম আছে, কিশোর কিশোরী ক্লাব এবং উঠান বৈঠক। এর মাধ্যমে আমরা নারী শিশুদের নানাবিধ বিষয়ে সচেতন করে তুলছি। অনুকূল কিংবা প্রতিকূল যে আবহাওয়ায় থাকুক না কেন, ভোরের আলো ফোটার সাথে সাথেই জেগে ওঠেন গ্রাম বাংলার নারীরা। কোনো মূল্যায়ন ছাড়াই সামলে ওঠেন সংসার। জীবিকা সহজ করতে বিভিন্ন সামাজিক ও সরকারি সংগঠনগুলোর সহায়তা দাবি এই সংগ্রামীদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। গোপালগঞ্জে জনপ্রিয়তা পাচ্ছে ভাসমান বেডে ফসল উৎপাদন। সদর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় কচুরিপানা দিয়ে তৈরি 1100 বেডের উপর বিভিন্ন সবজি ও মশলা জাতীয় ফসল উৎপাদন চলছে। কীটনাশক মুক্ত এসব সবজির চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। 7 থেকে 8 বছর আগে ভাসমান কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে গোপালগঞ্জের কৃষি গবেষণা ইনস্টিটিউট। পরে এ প্রকল্পে কৃষকদের যুক্ত করেন গবেষকরা। এতে ব্যাপক সফলতা আসে। এসব ভাসমান বেডে এখন কৃষকরা বাঙ্গি, পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ, শসা, লাউ, কুমড়া সহ বিভিন্ন ফসল বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন। বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। বছর 3 আগে এই উদ্যোগে প্রশংসা করেন ভুটানের প্রতিনিধি দলও। এখানে এক ফসল উঠে গেলে আরেক ফসল চাষ করেন কৃষকেরা। ভাসমান বেডে সাধারণ জানতাম যে ফিল্ডে মাঠে পেঁয়াজ হয়, ভাসমান বেডে পানির উপর পেঁয়াজ হয়, আগে জানা ছিল না। দেহার মতো পেঁয়াজ প্রথম কচুরি মারি, একবার মারা, তার 15 দিন পরে ফিরে আবার মারতে হয়, 3 বার মারতে হয়, 3 বার মারিয়া তারপরে জমিতে টানিয়ে আনতে। ভালো দেখে এবার আমরাও ভাসমান বেডে পেঁয়াজ লাগাইছি, যাক ফলন ভালো হয়েছে। জমি নিশ্চয়ই আরো ভাসমান বেডে আরো পেঁয়াজ আরো বড় সাইজ হয়েছে, আর আমরা দামও খুব ভালো পাচ্ছি। কারিগরি সহায়তা ছাড়াও কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার বিনামূল্যে দেওয়া হচ্ছে চাষিদের। ভাসমান বেডের একটি প্রাচীন পদ্ধতি, তবে মডেল আধুনিক পদ্ধতি। এই কৃষি অফিসের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবছর প্রায় 1065 বেডে আমাদের বিভিন্ন রকমের আমরা সবজি চাষ করেছি। যেহেতু এই সবজি চাষটা অন্যান্য সবজির চেয়ে নিরাপদ হয়, এখানে সাধারণত কীটনাশক ব্যবহার করা হয় না, ফলে এইটা গোপালগঞ্জ ছাড়িয়েও গোপালগঞ্জের বাইরে বিভিন্নখানে রপ্তানি হচ্ছে। কৃষি বিভাগ বলছে কীটনাশক ব্যবহার না করায় এসব সবজির চাহিদা আগামীতে আরও বাড়বে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। ভুট্টার পর এবার যুক্তরাষ্ট্র থেকে এসেছে গমের চালান। চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানি উভয় দেশের ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের মাইল ফলক বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের কালামা বন্দর থেকে 57,203 টন গম নিয়ে এমভি ক্লিফার ইসাডোরা জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে গত 19 জানুয়ারি। এরপর খাদ্য বিভাগের সাইলো জেটিতে শুরু হয় খালাস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানি ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের এক মাইলফলক বলে মন্তব্য করেন তিনি। Bangladesh has long been a valued partner and beneficiary of U.S. agricultural exports, and today's shipment marks a milestone in our growing trade relationship. যুক্তরাষ্ট্রের গম চাষিদের বাণিজ্য সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশনের সাথে 2025 সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী 2030 সাল পর্যন্ত প্রতি বছর 7 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ।
এই অর্থবছরে 6.6 লাখ মেট্রিক টন গম আমরা আমদানি করেছি। এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং ওনাদের যে ডিসচার্জিং যে ওয়েটা বা ইয়েটা ওনারা প্রতি মুহূর্তে ওনারা করে নজরদারিতে রাখেন। আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাগ্রোকার্ফের মাধ্যমে 3টি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ প্রায় 6,60,000 মেট্রিক টন গম কিনেছে। এবার এসেছে দ্বিতীয় চালানের প্রথম কিস্তি। 2,39,600 টন কার্গো অলরেডি আমরা পেয়েছি এবং দ্বিতীয় চুক্তির এটা হলো দ্বিতীয় জাহাজ। দ্বিতীয় চুক্তিতে টোটাল কার্গো আসতেছে 2,30,000 টন। এর আগে গত 7 জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে এসেছে 57,850 টন ভুট্টার চালান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঙ্গরাজ্যে কমপক্ষে 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত 12 কোটি বেশি মানুষ। সর্বোচ্চ 8 জনের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভেনিয়াতে হয়েছে প্রাণহানি। বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে বিভিন্ন স্থানে। বাতিল হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট। দুর্যোগ কবলিত রাজ্যগুলোর বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণে শুরু হওয়া শীতকালীন ঝড় অগ্রসর হয় উত্তর পূর্বাঞ্চলের দিকে। আগামী শনি অথবা রোববার আরও একটি ভয়াবহ তুষারঝড় আঘাত হানতে পারে পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। 19 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কও করা হয়েছে। রাক্কা শহরের আল আক্তান কারাগারে বন্দী স্বজনকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে বহু সিরীয় পরিবার। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করেছিল এসডিএফ বাহিনী। সম্প্রতি এলাকাটি দখল নেওয়ার পর 18-র কম বয়সী কিছু বন্দীকে মুক্তি দেয় সরকারি বাহিনী। বাকি কিশোর বন্দীদের মুক্তির আশায় তাই কারাগারের সামনে ভিড় করছে স্বজনরা। সরকারের কাছে জানিয়েছে মুক্তির আকুতি। সিরিয়ার আল আক্তান কারাগার থেকে বেরিয়ে আসছে প্রিজন ভ্যান। এখানেই বন্দী ছিলেন কারো ভাই, ছেলে কিংবা আত্মীয়। সম্প্রতি তাদের মধ্য থেকে 18 বছরের কম বয়সী কিছু বন্দীদের মুক্তি দেয় কর্তৃপক্ষ। স্বস্তি ফেরে পরিবারগুলোই। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করেছিল কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। তবে এসব বন্দীদের অনেকেরই বয়স 18 বছরের কম। তাই সরকারি বাহিনী কারাগারটির নিয়ন্ত্রণ নিলে এই কিশোর বন্দীদের মুক্তির সিদ্ধান্ত নেয় সারা সরকার। তবে সবাই এখনো মুক্তির স্বাদ পায়নি। তাই অনেক কিশোর বন্দীর স্বজনেরা পরদিন জড়ো হন আল আক্তান কারাগারের সামনে। করুণ কণ্ঠে সরকারের কাছে প্রিয়জনের মুক্তির আবেদন জানান। কারো কারো অভিযোগ, কিশোরদের বিনা অপরাধেই আটক করেছিল এসডিএফ। একটি দলকে মুক্তি দেয়া হয়েছে, তাই এখানে অপেক্ষা করছি। এই কারাগারে আমার ছেলে 4 মাস ধরে বন্দী। সরকারের কাছে আবেদন, ওকে মুক্তি দিন। আমার ভাইকে 16 বছর বয়সে গ্রেফতার করা হয়েছিল। এরপর 8 বছর পেরিয়ে গেছে। ওর বিরুদ্ধে আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়, তবে ও এসবের সাথে জড়িত ছিল না। গেল 3 সপ্তাহে সরকারি বাহিনী ও এসডিএফ এর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে এসডিএফ তাদের নিয়ন্ত্রণাধীন বড় একটি এলাকার দখল হারায়। ফলে এসব অঞ্চলে অবস্থিত 2টি কারাগারের নিয়ন্ত্রণ পায় সরকারি বাহিনী। এরই মধ্যে একটি উত্তর সিরিয়ার রাক্কা শহরের এই আল আক্তান কারাগার। এসডিএফ পরিচালিত কারাগারগুলোতে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রায় 9,000 সদস্য আটক রয়েছে বলে জানা যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।